ওকে, আজকে করব আমরা ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। ওকে, আচ্ছা ওয়ার্ক কি? হোয়াট ডু উই মিন বাই ওয়ার্ক? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা গুড, ওটা তো নিউমেরিক্যাল ডেরিভেশন হলো। আর কিছু? হ্যাঁ জোরে। মেক্স দ্য বডি মুভ। তার মানে একটা বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করলে যদি বডিটা মুভ করে তাহলে সেটাকে বলবো ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, তার মানে ধর আমার কাছে একটা বডি আছে, এই গ্রাউন্ডের উপরে একটা বডি আছে, রাইট? আমি বডির উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্সটা যখন অ্যাপ্লাই করলাম তখন বডিটা ছিল পজিশন এতে। কোথায় ছিল? এতে। ফোর্স অ্যাপ্লাই করতে থাকলাম, কিছুক্ষণ পর ও গেল পজিশন বিতে। কোথায়? শুনতে পাইনি, কোথায়? গুড, তাহলে এ থেকে বিতে গেছে, তার মানে ও নিশ্চয়ই একটা ডিসপ্লেসমেন্ট কভার করেছে। সাপোজ এইটুকু সময়ে ও 10 মিটার ডিসপ্লেসমেন্ট কভার করলো, তাহলে আমি কি বলবো? এই সময় ওয়ার্ক ডান হয়েছে। তো ওয়ার্ক ডান হয়েছে, তাহলে ওয়ার্ক ডান কী হবে? ওয়ার্ক ডান ইকুয়ালস নিশ্চয়ই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, রাইট? এবার কী করলাম? ফোর্সটাকে সরিয়ে দিলাম, কিন্তু ও তো একটা ভেলোসিটি অ্যাটেন্ড করে ফেলেছিল। এবার সেই ভেলোসিটি নিয়ে ও আরও কিছু ডিস্টেন্স মুভ করলো, ও সেই ভেলোসিটি নিয়ে এই অবধি গেল, তার মানে এইখান থেকে ও সি পয়েন্ট অবধি গেছে, রাইট? এইটুকু ডিসপ্লেসমেন্ট 15 মিটার, এইটুকুতে কি ওয়ার্ক ডান হবে? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আর কেউ? না। আচ্ছা হ্যাঁ, কে বলছে? হাত তোলো। 1 2 3 4 5। না কে? 5 6 7 জন, 8 জন, 9 জন। না কে বলছো? না 9 জন। 10 জন, 50-50। আচ্ছা, যাদের মনে হচ্ছে যে এটার মধ্যে ওয়ার্ক হবে না, কেন হবে না মনে হচ্ছে? হ্যাঁ গুড। আর যাদের মনে হচ্ছে হবে তাদের কেন মনে হচ্ছে? ভেলোসিটি ইজ এটা তো সেরকম হয়ে গেল। মা ইটসেলফ একটা বাবা। আরে মার বাবা তো আলাদা, আশ্চর্য কথা। ভেলোসিটি ইটসেলফ, হ্যাঁ বল। ইনার্শিয়ার গল্প আছে। হ্যাঁ, যদি তোমরা বলতে যে হ্যাঁ স্যার ও মুভ করছে, ভেলোসিটি আছে, কিন্তু ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান হচ্ছে, তাও মেনে নিতাম, কিন্তু তোমরা সেটা বলনি। দেখো, যখন একটা বডি মুভ করবে, মুভ করা মানে এটা নেসেসারি নয় যে বডিটার উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করছি। বডিটার যদি অ্যাক্সিলারেশন হয় বা ডিসিলারেশন হয়, তার মানে এটা বুঝবো যে বডিটার উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই সময় কি তার অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি। বোঝা গেল? তাহলে এই ফোর্সের জন্য কোনো ওয়ার্ক ডান হয়নি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো আমরা আরেকটা গল্প দেখি। মনে করো যে আমার একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা ঠিক এই রকমভাবে রয়েছে, সাচ দ্যাট অবজেক্টটা এই দিক বরাবর মুভ করে যাচ্ছে, এই দিক বরাবর অবজেক্টটা মুভ করে যাচ্ছে। ওকে, এই অবজেক্টের উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি সেই ফোর্সটা আমি এই দিক বরাবর অ্যাপ্লাই করেছি, কিন্তু অবজেক্টটা মুভ করে যাচ্ছে এই দিকে। আমরা সবাই জানি যে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান হয় না। কেন হয় না? cos 90 ডিগ্রি ইকুয়ালস টু 0। তার মানে আমরা ছোটোবেলায় এই জিনিসটা পড়েছি যে যদি আমার একটা অবজেক্ট থাকে এখানে, যে অবজেক্টটার উপরে আমি এইদিকে যদি কোনো একটা ফোর্স দিই বা যদি কোনো অ্যাঙ্গেল করে ফোর্স দিই, সাপোজ আমি অবজেক্টের উপরে এই অ্যাঙ্গেল করে ফোর্স দিয়েছি, সাচ দ্যাট যেদিকেও মুভ করছে তার সাথে ওর অ্যাঙ্গেল থিটা, তাহলে যদি এদিকে এই ফোর্সের জন্য এস ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ওয়ার্ক ডান হচ্ছে এফ এস কস অফ থিটা। পড়েছি না এটা? এই জন্য আমরা বলতে পারছি যে হ্যাঁ, তাহলে এখানে যদি ফোর্স দিই অবভিয়াসলি ওর ডিসপ্লেসমেন্ট ওর সাথে 90 ডিগ্রিতে, তাহলে কোনো ওয়ার্ক ডান হবে না। আচ্ছা, যদি গল্পটা এরকম হয় যে আমি এখানে দিচ্ছি F1 ফোর্স, এখানে দিচ্ছি F2 ফোর্স, এবার F2 ফোর্সের জন্য ওয়ার্ক ডান হবে, তার মানে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে। কার জন্য হচ্ছে?
কার জন্য? গুড, তাহলে F1 এর কোনো এখানে রোল নেই। তার মানে একটা বডি যদি মুভ করে তার উপরে যদি ওয়ার্ক ডান হয়, এটা নেসেসারি নয় যে একটাই ফোর্স থাকবে যার জন্য ওয়ার্ক ডান হবে, যে কোনো একটা ফোর্সের জন্যও হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা চলো এরকম একটা গল্প করা যাক, যে সাপোজ ওই আমাদের রেশমির গল্পটা, রেশমি লরির সামনে দাঁড়িয়ে পড়েছে, তোমাদের মনে আছে? আচ্ছা, আর কার কার মনে আছে? আরে বাবা, সবার মনে নেই তো। রেশমি হচ্ছে আমাদের সুপারম্যান টাইপের, রেশমি এক্সপেরিমেন্ট করতে চাইছে, এই রকম এক্সপেরিমেন্ট যে এই হচ্ছে আমাদের একটা লরি। আচ্ছা, রেশমিকে কি যে কোনো লরিতে মারবো নাকি মার্সিডিজে মারবো বল? মার্সিডিজ, এই নে, এটা হচ্ছে মার্সিডিজের লরি। হ্যাঁ ঠিক আছে, এরমই তো চিহ্নটা নাকি? আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেশমি, মাথায় চুল, দাঁড়িয়ে আছে। থামিয়ে দেবো তোকে। হ্যাঁ, রেশমির মোটামুটি ওই ক্যাপ্টেন মার্ভেলের মতো আমরা ভাবতে পারি। তো রেশমি থামাতে গিয়েছে। যাই হোক, তোমরা হাইপোথেটিক্যালি ভাবো যে লরিটা এদিকে আসছিল, লরিটা একটা ভেলোসিটি নিয়ে আসছিল, রেশমি ফোর্স কোন দিকে দিয়েছে? উল্টো দিকে। গুড, তাহলে লরির ডিসপ্লেসমেন্ট এই দিকে, রেশমির ফোর্স কোন দিকে? অ্যাঙ্গেল কত? গুড, তাহলে আমাদের সেই পুরনো ফর্মুলা কি বলে? Fs cos অফ cos 180 কত? তাহলে কি হলো? মাইনাস Fs। তার মানে ওয়ার্ক ডান হচ্ছে, কিরকম ওয়ার্ক ডান? নেগেটিভ ওয়ার্ক ডান। তার মানে আমরা ওকে কী বল, ধুর ফালতু ফালতু নেগেটিভ কাজ করে কী হবে, তাতে বলুন শুয়েই পড়, মরেই যা, তাই না? আচ্ছা হ্যাঁ, তোর ভালো লাগছে না? ঠিক আছে, তুই দাঁড়িয়ে যাস এইখানে। চল, এখানে আমাদের আজ থেকে রেশমির জায়গায় রাজ। রাজ একটু মোটা, তাই এটা রাজ। চলো, আচ্ছা ডান। না না, হাল্কের কখনো ভুঁড়ি নেই, ঠিক আছে? আমাকে আর রাজকে দেখে কেউ বলবে না আমরা হাল্ক। চলো, এটুকু বোঝা গেছে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তার মানে ওয়ার্ক ডান নেগেটিভ হতে পারে, ওয়ার্ক ডান 0 হতে পারে, আবার ওয়ার্ক ডান পজিটিভ হতে পারে। তাহলে ওয়ার্ক ডানের 3টে কেসই আছে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, পজিটিভ হতে পারে। তাহলে ওয়ার্ক ডান যখন আমরা বলছি, তখন কি আমরা ওয়ার্ক ডানের ক্ষেত্রে ডাইরেকশন বলে দিচ্ছি? ডাইরেকশন বলছি, ওয়ার্ক ডানের ডাইরেকশন বলছি? কার কার মনে হচ্ছে ডাইরেকশন বলছি? হাত তোলো। একজনের মনে হচ্ছে। আচ্ছা, ধর আমি বললাম যে আমি এখান থেকে জার্নি শুরু করেছি, এইটুকু গিয়েছি, 10 জুল কাজ হয়েছে। আর আমি বললাম আমি এখান থেকে জার্নি শুরু করেছি, উপর অব্দি গেছি, 10 জুল কাজ হয়েছে। তো যখন আমাকে সে কেউ জিজ্ঞেস করবে যে সপ্তর্ষি গেছে, এখানে গেছে আর ওখানে গেছে, কত কাজ করেছে? আমি বলবো 10 জুল। সে কি আমি জিজ্ঞেস করবে যে কোন দিক দিয়ে গিয়ে 10 জুল কাজ করেছে? না। তাহলে ওয়ার্ক ডানের কি কোনো ডাইরেকশন আছে? গুড, এইটুকু আমরা বুঝতে পারলাম। তার মানে ওয়ার্ক ডান, প্রথম জিনিসই হচ্ছে ওয়ার্ক ডান ইজ এ স্কেলার। কি বললাম? ওয়ার্ক ডান ইজ এ স্কেলার। ওয়ার্ক ডান ইজ এ, আচ্ছা ডিসপ্লেসমেন্ট কি স্কেলার না ভেক্টর? গুড। ফোর্স কি? তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স ভেক্টর। তাহলে যদি স্কেলার পেতে হয়, তাহলে ওয়ার্ক যদি ডিসপ্লেসমেন্ট আর ভেক্টরের, দুটো ভেক্টরের থেকে যদি একটা স্কেলার পেতে হয়, মাঝখানে কি দেবো? গুড, ভেক্টরগুলো দিতে হবে। হ্যাঁ, তাহলে এফ ডট এস, আমরা জানি এফ ডট এস মানে কি? সেই পুরনো ফর্মুলা, মড এস কস অফ অ্যাঙ্গেল বিটুইন দেম। আচ্ছা, ছোটোবেলায় একটা ডেরিভেশন করেছিলে ওয়ার্কের, দেখো তো মনে পড়ছে কি না? ঠিক এইরকম ছিল ডেরিভেশনটা, যে তোমাকে একটা র্যাম দিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল দুটো কেস আছে। একটা হচ্ছে তুমি, দুটো কেস আছে, একটা হচ্ছে তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো, তুমি চাইছো এই দিকে উঠতে, এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ওকে, একটা ক্ষেত্রে বলেছি তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো এইদিকে এফ, তোমাকে মুভ করতে হবে এখান থেকে এই ডিসপ্লেসমেন্ট এস। ওকে, তার মানে আমি যদি এই দিকে এফ দিই, তাহলে এখানে এফ এর কি একটা কম্পোনেন্ট এই দিক বরাবর বার করতে পারি? তাহলে এখানে ফোর্স দিলে দেখো, তাহলে এই দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হলো। এইটা যদি থিটা হয়, এটা কি? এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। দেখ একই, প্যারালাল বলছি না? তাহলে এটা থিটা হলে এটা কি? গুড, তাহলে এটা এফ হলে এটা কি হবে? বাহ, এটা কি হবে? গুড, তাহলে এফ কস থিটা নিয়ে কতটা ডিসপ্লেসমেন্ট গেছি? তাহলে ওয়ার্ক ডান কত? না, এফ কস থিটা ইন্টু, গুড, তাহলে এটাকে এফ এস কস থিটা ডেরিভেশন হয়ে গেল। আর একটা করবো, মনে কর, সহজ, কে বললো রে? মহান, দেখেছিস? এইটাই আমার খুব ভালো লাগলো, যে এতক্ষণ পর কেউ তো একটা বললো সহজ। আবার ব্লকটা এখানে আছে, এখানে অ্যাঙ্গেলটা থিটা,
এখানে অ্যাঙ্গেলটা থিটা, এইখান থেকে এইটুকু হচ্ছে এস, আমরা জানি তো। এটা যদি থিটা হয় এখান থেকে এইটুকু কত হবে এস এর রেসপেক্টে? এস কত? এস কস থিটা, তাই না? ফোর্সটা কোন দিকে দিয়েছি? এই দিকে না? এফ নিয়ে এস কস থিটা গেছে, ওয়ার্ক ডান কত? বাহ, এফ ইন্টু এস কস অফ থিটা। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে? গুড, ঝমঝম টুকে নাও। স্যার টুকবো কি, এ তো জানি। আচ্ছা চলো চলো চলো, আরে হ্যাঁ ক্লাস 10-এ তো এই করেই বড় হয়েছিস, তাই না? চল জলদি 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 জলদি, এক্ষুনি মুছে দেবো, এক্ষুনি মুছে দেবো। ফার্স্ট ফার্স্ট মুছে দেবো, চলো। আচ্ছা, ইউনিট অফ ওয়ার্ক করবো আমরা, ইউনিট অফ ওয়ার্ক। আচ্ছা, ওয়ার্কের 3 ধরনের ইউনিট করব, ঠিক আছে? একটা হচ্ছে এসআই, একটা সিজিএস, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিট, আচ্ছা গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স কি? কেজিএফ। গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স কি? গুড। আর আরেক জিএফ, বাহ। তাহলে জিএফ মানে কি? ও ভালো, ভাবলাম কেউ না গার্লফ্রেন্ড বলে ফেলে। আচ্ছা চলো ঠিক আছে, তাহলে কেজিএফ আর জিএফ, তাই না? তাহলে কেজিএফ, কেজিএফ মানে কি? মোটা গার্লফ্রেন্ড। আর জিএফ মানে কি? পাতলা গার্লফ্রেন্ড, এরকম ব্যাপার না? যাই না, এটাই রেকর্ড হচ্ছে, দাঁড়া পরে বলো এগুলো। এটা একটু কাট করে দিস তো, যখন বাড়িতে দেখবি এটা ইগনোর করে দিবি। আচ্ছা এসআই, এসআই ইউনিট অফ ওয়ার্ক কি? জুল, তাই না? তাহলে ওয়ার্ক এনার্জি এদের ইউনিট কি সেম না আলাদা? সেম, তাই না? ওকে, তাহলে এসআই ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে জুল। বাহ, পড়াতে দিবি না, জুল। আর সিজিএসে ডাইন। ডাইন ফোর্স হচ্ছে নিউটন আর ডাইন। ও বাবা, আমাকে ভুলিয়ে দিবি রে। জুল আর আর্ক, ওকে। জুলকে শর্টে কি লিখি? যে। আর্ককে কি লিখি? মানে এইটা আর্ক বললে হতো না? হ্যাঁ, জুলকে যে, আর্কে কি লিখি? ইরাজি। আর্কে আর্ক বল। আচ্ছা চলো, জুল আর আর্কের মধ্যে কি সম্পর্ক? 10⁻⁷। এই দেখো সবাই জানি 1 জুল কি? 1 কেজি মিটার স্কোয়ার (10⁻⁻²), তাই না? লিখে দেবো তাহলে, ছেড়ে দে, 10⁻⁷ আর্ক। ওকে, আচ্ছা কেজিএফ আর জিএফ। কেজিএফ তো ফোর্সের ইউনিট, তাহলে যদি এইটার গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক হয় তাহলে কেজিএফ মিটার হয়ে যাবে না? ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? ফোর্সের হচ্ছে কেজিএফ, এটার তো মিটার, তাহলে কি হলো? কেজিএফ মিটার হয়ে গেল না? তাহলে এটা কি হবে? গ্রাম সেন্টিমিটার, রাইট? আচ্ছা, আমাকে একটা কথা বল, আমাকে একটা কথা বল যে তাহলে এইটাকে আমরা লিখব কেজি মিটার বলে, এটাকে লিখব গ্রাম সেন্টিমিটার বলে। আচ্ছা, কেজি মিটার আর গ্রাম সেন্টিমিটারের মধ্যে রিলেশন কীভাবে বার করতে পারবে? 1 কেজি মিটার, তো আমি লিখতে পারি 10⁻³ গ্রাম ইন্টু 10⁻² সেন্টিমিটার, লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি 10⁵ গ্রাম সেন্টিমিটার। তাহলে 1 কেজি মিটার ইকুয়ালস টু 10⁵ গ্রাম সেন্টিমিটার। লিখে নাও ঝটপট। কেজিএফ মিটার না, কেজি মিটার। কেজিএফ বলবো ফোর্সের জন্য, কেজিএফ দিয়ে বোঝাচ্ছি কারণ কেজিএফটা আমরা জানি। লিখবো কি? কি লিখবো? কেজি মিটার। কি লিখবো? শুনতে পাইনি, কি লিখবো? গুড, কি লিখবো? না এটা কি? গুড, গ্রাম সেন্টিমিটার কেজি মিটার লেখা হয়ে গেছে। বাহ, হ্যাঁ। আচ্ছা চলো 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 চলো, আচ্ছা এবার একটু কনসেপচুয়াল জিনিস আছে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, ঝমঝম, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, কেজি মিটার বুঝতে পারছি না, মাইকটা দিতে ওকে একটু, কেউ জলদি জলদি জলদি। কেজি মিটারে হাইফেন? হ্যাঁ, কেজি মিটারে হাইফেন দিতে হয়। আচ্ছা কাছে রাখ, কাউন্ট না কাউন্ট লাগবে। ওটা একটু পেছনের দিকে দিয়ে রাখতো বাবা, কাউন্ট না করার প্রয়োজন পড়ে যাবে। চলো
আচ্ছা, এবার যেটা বলছি, এই পার্টটা থেকে আমরা ধীরে ধীরে ক্লাস 11-এর মতো করে একটু ওয়ার্কটাকে দেখব। ওকে, এতক্ষণ সব ইজি জিনিস ছিল, সবাই পেরেছো, ভালো লেগেছে। দেখো, ওয়ার্ক আমরা এতদিন করে এসেছি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু আমরা কি একবারও ভেবেছি যে আমার ফোর্সটা কনস্ট্যান্ট আছে না পাল্টাচ্ছে? ভেবে দেখেছি কি? না। ধরো একটা অঙ্ক দিয়েছে, যদি তোমাকে একটা অঙ্ক দেয় যে একটা ফোর্স যেটা হচ্ছে 10 নিউটন, তার জন্য সেই দিকে ডিসপ্লেসমেন্ট হলো 5 মিটার, ওয়ার্ক ডান কত বলবো? 10 × 5 50 নিউটন মিটার, তাই বলবো না? আচ্ছা, এই যে 10 × 5 50 নিউটন মিটার, এখানে আমরা 10টাকে 10ই বসাচ্ছি, তার মানে ফোর্সের ভ্যালুটা কি পাল্টাচ্ছে? না। যত ডিসপ্লেসমেন্ট যাচ্ছি ফোর্স কি চেঞ্জ হচ্ছে? না। 11-এ এসে আমরা তাহলে স্পেশাল কি শিখবো? এখানে শিখবো যে যদি এমন হয় যে আমার ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সাথে বা টাইমের সাথে চেঞ্জ হতে থাকে তাহলে কি হবে। যদি ফোর্সটা কনস্ট্যান্ট না থাকে তাহলে আমি কি করে ওয়ার্ক ডান বার করব? বোঝা গেল কথাটা? নিউমেরিক্যাল দিলে সবাই করে ফেলতে পারবে, কারণ আমরা অলরেডি শিখে গেছি অনেক কিছু, কিন্তু ফিজিক্সটা এবার আমাদেরকে শিখতে হবে। লেখো, when the force is varying, আমরা বেসিক জায়গা থেকে শুরু করব, করে ধীরে 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 একটু সুন্দর লেভেলে যাব। প্রথম কেস, আগে আমরা ফার্স্ট দেখব যে যখন ফোর্স, এটা করতে গিয়ে ফার্স্ট দেখব when force is constant। ওকে, আচ্ছা, এই দিকে প্লট করব ডিসপ্লেসমেন্ট, এই দিকে প্লট করব ফোর্স। ওকে, ফোর্স কনস্ট্যান্ট, তার মানে ফোর্সের যদি কোনো একটা ভ্যালু হয়ে যায় তাহলে সেই ভ্যালুটা কি পাল্টাবে? এইদিকে একটা সিম্পল স্ট্রেট লাইন হয়ে যাবে। গুড, তার মানে আমি কি করলাম, এইদিকে একটা সিম্পল স্ট্রেট লাইন দিয়ে দিলাম, হয়তো কোনো একটা ডিস্টেন্স অবধি গেছিলো, ডিসপ্লেসমেন্ট অবধি গেছিলো, দিয়ে দিয়েছি। আমরা ওয়ার্ক মানে কি জানি, যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। যে কটা গল্প করছি এখানে আমরা ধরে নিচ্ছি যেদিকে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি তার ডিসপ্লেসমেন্টও অ্যাবসলিউটলি সেদিকে হচ্ছে। কি ধরে নিচ্ছি? যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি ডিসপ্লেসমেন্ট সেদিকে হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যদি এদিকে ফোর্স দিই এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এখানে ফোর্স কনস্ট্যান্ট। আচ্ছা, এফ ইন্টু এক্স, যদি এক্স হয় এইটুকু অবধি, তাহলে আমি এইটুকু অবধি একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে তার এরিয়া বার করতে পারি। তাহলে এফ ইন্টু এক্স মানে ওয়ার্ক ডান, সেটা কি এরিয়া আন্ডার দ্য ফোর্স কার্ভ অফ এ ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ, তাই না? ভালো করে বোঝো, এফ ইন্টু এক্স তার মানে এরিয়া আন্ডার দ্য ফোর্স কার্ভ অফ এ ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ, তাই তো? লিখে নাও তাহলে work done equals to area under the force curve of a force displacement graph। ভালো কথা। চলো তোমাকে সেকেন্ড টাইপের গ্রাফ দেখাই। তাহলে আমরা এইটুকু বুঝে গেছি যে কোনো ফোর্স কার্ভ থেকে এক্স অ্যাক্সিসের মধ্যে যে এরিয়াটা এক্সিকিউটেড হবে সেটাই হবে আমার ওয়ার্ক ডান। when force is changing, দেখো এইদিকে ফোর্স প্লট করছি, এইদিকে ডিসপ্লেসমেন্ট প্লট করছি। ফোর্সটা কেমনভাবে চেঞ্জ হচ্ছে দেখো, এইখান থেকে এই অবধি, এইখান থেকে এই অবধি ফোর্সটা সাপোজ এইভাবে চেঞ্জ হয়েছে। ভালো করে বুঝবে, ফোর্সটা এইভাবে চেঞ্জ হয়েছে। আচ্ছা, যদি তোমাকে বলে দিই আমি যে এইখান থেকে এইটুকু হচ্ছে সাপোজ পি, আর এইখান থেকে এই যে ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেইন করেছিল সাপোজ এইটা হচ্ছে স্মল এফ, তোমরা বলতে পারবে যে এর ওয়ার্ক ডান কত?
হাফ এফ ইন্টু পি। কেন? আমরা দেখেছি যে এরিয়া আন্ডার দ্য ফোর্স কার্ভ হয় হচ্ছে আমার ওয়ার্ক ডান, রাইট? তাহলে এখান থেকে এর এরিয়া কত হবে? নিশ্চয়ই এইটুকু পোর্শন, তাই না? তাহলে এর এরিয়া কত হবে? নিশ্চয়ই হাফ ইন্টু এফ ইন্টু পি, দ্যাট উইল বি ওয়ার্ক ডান। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা আছে করতে? আচ্ছা চলো তোমাদেরকে আর একটা এক্সাম্পল দিই, করো। মনে করো যে এই বিএডি কিছু সাব পার্ট করছি। সাপোজ এটা হচ্ছে বি পার্ট 1, করছি বি পার্ট 2। মনে করো এরকম একটা গ্রাফ আছে, এইদিকে ফোর্স, এইদিকে এক্স কাজ করছে, ওকে? টোকার থেকে বোঝো বেশি সেটা কাজে দেবে, টুকে লাভ হবে না। এই ফোর্স গেছে, এই ফোর্স গেছে, এই ফোর্স গেছে, বলে দিয়েছে এখান থেকে এইটুকু, বলে দিয়েছে এই ডিস্টেন্সটা হচ্ছে পি, এখান থেকে এইটুকু হচ্ছে কিউ, আর এই যে ফোর্সটা তার ম্যাক্সিমাম জায়গা রিচ করেছিল বলে দিয়েছে এইটুকু হচ্ছে এফ। বলতে পারবে ওয়ার্ক ডান কত? এক্স এর তো কোনো গল্প নেই। আর কেউ? হাফ ইন্টু পি প্লাস কিউ ইন্টু এফ। কী করে করলাম? এরিয়া অফ আ ট্রাপেজিয়াম। কী করে করলাম? এরিয়া অফ আ ট্রাপেজিয়ামের ফর্মুলা কি? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, তাই না? পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম কত? এফ। আচ্ছা যখন আমরা গ্রাফ করছি আমরা এই ডিস্টেন্সের জায়গায় বসাচ্ছি, তার মানে ফোর্স কিন্তু ডিস্টেন্স এমনটা নয়, ফোর্সের ইউনিট ফোর্সেরই থাকবে। এই ছবি অনুযায়ী যেমন লাগছে আমরা সেরকম বসাবো, বোঝা গেল? আচ্ছা তাহলে এই এরিয়াটা বার করব, তাহলে এই এরিয়াটা ট্র্যাপেজিয়াম দিয়ে বার করব, এই দুটো সাইড প্যারালাল টু ইচ আদার, তাহলে ওয়ার্ক ডান কত হবে? সেটা হবে এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, এইটা প্লাস এটা, তাহলে কিউ প্লাস পি ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এফ। এটা হচ্ছে আমার আনসার। ভালো কথা, সুন্দর ব্যাপার। চলো বিয়ের আরেকটা কেস করি, তোমরা পারছো, ভালো লাগছে। বিয়ের আরেকটা কেস, কেস নাম্বার 3, ভালো করে দেখবে। আচ্ছা এটাকে সি দিয়ে লিখবো, বিয়ের কেস না, সি দিয়ে লিখবো। ওয়েন, হ্যাঁ সপ্তর্ষি উঠে আসবি, করবি না তাহলে চুপ থাকতে হবে। ওয়েন the curve is changing smoothly, কার্ভটা স্মুথলি চেঞ্জ করছে। স্মুথলি চেঞ্জ করছে মানে মনে করো যে এই দিকে ফোর্সটা লাই করছে, এই দিকে ডিসপ্লেসমেন্ট আছে, রাইট? কার্ভটা কেমনভাবে পাল্টাচ্ছে ভালো করে দেখো। কার্ভটা পাল্টাচ্ছে এইভাবে। এখন যদি আমি তোমাকে বলি যে এর ওয়ার্ক ডান বার করো, কে কে পারবে? করো। সার্কেল তো নয়, এরকম একটা কার্ভ দিয়েছি, সেমি সার্কেলও নয়, আমি এরকম একটা কার্ভ দিয়েছি, বার করো, করো। যে যে এই সার্কেলের এরিয়া বার করতে পারবে, করে ওয়ার্ক ডান করতে পারবে, বার করো। দেখো এই কার্ভের যেহেতু আমি কোনো ইকুয়েশন দিয়ে দিইনি, যারা যারা বলছো যে বার করতে পারবে তারা কেউই পারবে না, বোঝা গেল? আমি কি কোনো ইকুয়েশন দিয়ে দিয়েছি কার্ভের? না, তাহলে বার করা সম্ভব নয়। কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার, যে এর তলায় যে এরিয়াটা হবে সেটাই তো আমার ওয়ার্ক ডান হবে। আমাদের কি এইটা নিয়ে কারোর কনফিউশন আছে? শুনতে পাইনি, কারো কনফিউশন আছে? গুড। তার মানে কোনোভাবে যদি এর তলার এরিয়া বার করতে পারি তাহলেই আমার হয়ে গেল। আচ্ছা এর তলার এরিয়া বার করব কি করে? দেখো আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি ডিফারেন্সিয়েশনে, যে আমি যদি এরকম ছোট ছোট ব্লক করে ডিভাইড করি, মনে আছে? কার কার মনে আছে এটা করেছিলাম ডিফারেন্সিয়েশনে? ডিফারেন্সিয়েশনে ইন্টিগ্রেশনে করেছিলাম। কার কার মনে আছে এটা করেছিলাম? কার কার মনে আছে? অনেকের মনে আছে, গুড। কিভাবে করেছিলাম? যে এই এক্স এর জন্য এর ভ্যালুটা ছিল এফ এর কোনো একটা ভ্যালু এফ এক্স, মনে পড়ছে? তার জন্য এইটুকু ডিসপ্লেসমেন্ট ছিল এক্স, তাই না? তাহলে এর এরিয়া কত হবে? নিশ্চয়ই এফ এক্স ইন্টু এক্স। এই জন্য এর অন্য আরেকটা ভ্যালু ছিল,
তার জন্য তার এখানে আর একটা এফ এর ভ্যালু ছিল, তার জন্য তার একটা এরিয়া পেয়েছিলাম। এরকম করতে করতে আমি লিখতে পারি, যদি এটা এফ এক্স ওয়ান হয়, এফ এক্স টু হয়, তাহলে এইটুকু পোর্শনের ওয়ার্ক ডান W1 লিখতে পারি এফ অফ x1 ইন্টু x1 লিখতে পারি। আবার এই পরের পোর্শনের এরিয়া W2 লিখতে পারি এফ অফ x2 ইন্টু x2। এরকম করে করে যতগুলো এক্সে আমি ডিভাইড করতে পারবো আমি ততগুলো লিখতে পারি যে W ইকুয়ালস টু W1 প্লাস W2 প্লাস W3 প্লাস ডট ডট ডট, তার মানে নিশ্চয়ই এফ এক্স ওয়ান ইন্টু x1 প্লাস এফ x2 ইন্টু x2 প্লাস এফ x3 ইন্টু x3 প্লাস ডট 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 লিখতে পারি। তার মানে যতগুলো এক্সে আমি ভাগ করতে পারবো, যদি n খানা এক্সে ডিভাইড করতে পারি, তাহলে আমি লিখতে পারি যে n খানা এইরকম জিনিসের সাম। তাহলে আমি এটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু সামেশন ওভার এক্স ইকুয়ালস 1 টু n এফ এক্স ডিএক্স বা এফ এক্স ইন্টু এক্স, এরকম লিখতে পারি। আচ্ছা, যেখানে এখানে জায়গায় এক্স ইকুয়ালস টু 1 ধরো আই ইকুয়ালস টু 1 টু n দিই, এফ এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান আছে, এফ এক্স টু ইন্টু এক্স টু আছে, তাহলে কোনো একটা সময় তো এফ এক্স সেভেন ইন্টু এক্স সেভেনও থাকবে। তাহলে আই যদি 1 থেকে n করি, তার মানে কতগুলো পার্টে ভাগ করছি, n খানা পার্টে ভাগ করছি। তাহলে আই ইকুয়ালস 1 টু n এফ এক্স আই ইন্টু এক্স আই লিখতে পারি। তার মানে কি বুঝছি এখান থেকে, যে এফ এক্স আই ইন্টু এক্স আই মানে আই যখন 1 তাহলে এফ এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান, আই যখন 2 এক্স টু ইন্টু x2, আই যখন 3 এফ এক্স থ্রি ইন্টু এক্স থ্রি, আই যখন 4 এফ এক্স ফোর ইন্টু এক্স ফোর। রাইট, পরিষ্কার হয়েছে? ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা, আগেও বলেছি ইন্টিগ্রেশন চ্যাপ্টারে করার সময় যে যদি এই ইন্টারভালগুলোকে আমি খুব ছোট ধরে ফেলি, সাচ দ্যাট এর মধ্যে যে ছোট ছোট গ্যাপগুলো আছে এইগুলোকে ইগনোর করা যায়। যারা বোঝোনি তার ইন্টিগ্রেশনের ভিডিওটা আরেকবার একটু দেখবে, ওখানে ডিটেলসে করা আছে। তখন আমি কি করব, তখন নিশ্চয়ই ইন্টারভালগুলোকে ছোট ছোট করে আনবো এরকম, আর যখনই আমি ছোট ছোট করে আনবো তাহলে এগুলো নিশ্চয়ই ডিএক্স হবে। রাইট, তার মানে এই সময় আমি কি দেখব, যে ওয়ার্ক ডান নিশ্চয়ই হবে এই সামেশনটা উঠে গিয়ে ইন্টিগ্রেশন এফ এক্স ইন্টু ডিএক্স। পরিষ্কার? কোথা থেকে কোথা অবধি, যেখান থেকে শুরু করব দিয়ে যেখান অবধি যাব। ওকে, যদি এটা 0 হয়, 0 থেকে যদি ফাইনালি এক্স অবধি যাই, তাহলে লিখবো ডাবল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স 0 টু এক্স। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে যখন ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথে চেঞ্জ হবে তখন আমরা এই ধরনের ফর্মুলা ইউজ করে করব। ওকে, একটা কোয়েশ্চেন দিচ্ছি, করো। কোয়েশ্চেন, এ ফোর্স এফ equals to 5x square plus 3x changes with displacement. কোশ্চেনটা লিখবে changes with displacement. Find out the work done by the force between time between x equals to 2 to x equals to 3. করো জমজম। আচ্ছা, আমার এইখানটায় ফোর্স বলে দিয়েছে 5x স্কোয়ার প্লাস 3x, রাইট? তার মানে ডিসপ্লেসমেন্ট যত পাল্টাচ্ছে ফোর্স কি হচ্ছে, পাল্টাচ্ছে। তাহলে এখান থেকে ওয়ার্ক ডান কি করব, ওয়ার্ক ডান নিশ্চয়ই ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স। এই তো, কোথা থেকে কোথায় বলেছে, এক্স ইকুয়ালস টু 2 থেকে এক্স ইকুয়ালস টু 3 অবধি, তার মানে নিশ্চয়ই 2 থেকে 3 অবধি। আচ্ছা, যদি বলি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এর ফর্মুলা কার মনে আছে? গুড, তাহলে এটা কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সাম আরবিট্রারি কনস্ট্যান্ট। আমার এখানে যেহেতু ভ্যালু দিয়ে দিয়েছে তাই আরবিট্রারি কনস্ট্যান্টের কোনো প্রয়োজন নেই। পরিষ্কার হলো? আচ্ছা, এখানে করব, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি, ইন্টিগ্রেশন এফ 5x স্কোয়ার প্লাস 3x, তাহলে এখানে লিখব 5x স্কোয়ার প্লাস 3x ইন্টু ডিএক্স। পরিষ্কার হলো? আচ্ছা, তাহলে এখানে কি লিখব, ইন্টিগ্রেশন 5x স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3x ইন্টু ডিএক্স। ক্লিয়ার? হ্যাঁ, সে তো থাকবেই। এখানে
ডেফিনিট ইন্টিগ্রাল যখন সবগুলোতেই থাকবে। ওকে, আচ্ছা 5 কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যখন কোনো ভেরিয়েবলের সাথে লেগে থাকে ওটা কি হয়, বাইরে বেরিয়ে আসে। তাহলে কি লিখব, 5 ইন্টিগ্রেশন 2 to 3 x স্কোয়ার dx, রাইট? প্লাস এখানে কি লিখব, 3 ইন্টিগ্রেশন 2 to 3 x dx, রাইট? আচ্ছা ইন্টিগ্রেশন x স্কোয়ার dx, তাহলে n থাকলে n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে 2 থাকলে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, তাহলে কি লিখব, 5 ইন্টু x টু দি পাওয়ার 2 প্লাস 1 3 বাই 2 প্লাস 1 3, 2 থেকে 3, রাইট? প্লাস এখানে কি লিখব, 3 ইন্টু x টু দি পাওয়ার 1 আছে, তাহলে 1 প্লাস 1 কত, 2 বাই 2, 2 থেকে 3। পরিষ্কার হলো? চলো তাহলে এবার কি করব, এটাকে ক্যালকুলেট। তাহলে 5/3 বার করে আনলাম, 5/3 এক্স কিউব, প্রথমে কাকে বসাবো, আপার লিমিট, তারপরে কাকে বসাবো, লোয়ার লিমিট। তাহলে নিয়ম হচ্ছে এক্স কিউব মানে আপার লিমিট, তাহলে 3 কিউব মাইনাস লোয়ার লিমিট 2 কিউব। পরিষ্কার হলো? প্লাস 3/2 ইন্টু আপার লিমিট 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস নিচে 2 আছে, কি লিখবো, 3 স্কোয়ার মাইনাস, শুনতে পাচ্ছি না, 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস, গুড, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আচ্ছা 5/3, 3 কিউব মানে কত, 2 কিউব মানে কত, গুড, 3/2, 3 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার, গুড, তাহলে কি লিখবো, 5/3 27 মাইনাস 8 কত হয়, হ্যাঁ 19, তাহলে লিখবো কত, ইন্টু 19, প্লাস 3/2 9 মাইনাস 4 কত, 5, তাহলে ইন্টু 5। ক্লিয়ার হলো? তাহলে এটা কত, 19 ইন্টু 5, 19 ইন্টু 5 কত হয়, হ্যাঁ 95, তাহলে 95/3 প্লাস 5 3 জার 15/2, তাহলে 3 2 জার 6, 95 2 জার কত হচ্ছে 190, রাইট? আর 15 3 জার 45, তাহলে 5 3 2 235/6, তাহলে কত হয়, 6 3 জার 18, 5 5 6 9 জার 54, 1, so 39 1/6। দিস ইজ দি ওয়ার্ক ডান ইন জুল। বুঝতে পেরেছো? কে কে বোঝনি? হ্যাঁ, যখন ওয়ার্ক ডান বার করব তাহলে আমাকে একটা এক্সপ্রেশন তো দিয়ে দেবে, তাহলে কি করবে, ইন্টিগ্রেশন, যে ফোর্সের এক্সপ্রেশন দিয়ে দিল, কারণ ফোর্সটা কি হচ্ছে, ডিসপ্লেসমেন্টের সাথে চেঞ্জ হচ্ছে, ইনটু ডিসপ্লেসমেন্ট। পরিষ্কার? দিয়ে ওটাকে সলভ করতে করতে থাকবো, যখন একটা এক্সপ্রেশন আসবে ভ্যালুগুলো পুট করে দেবো, আলটিমেট যে ভ্যালু হবে, দিস উইল বি দি ওয়ার্ক ডান। পরিষ্কার হয়েছে এবার? হ্যাঁ সৌম্যজিৎ বল। ওপরের লাইনে 5 তো পুট করিনি কোথাও, আমার এখানে লিমিটে কে কে আছে, 2 আর 3, তাহলে যখন আমার এক্স কিউব করছি, তাহলে এক্স কিউবের জায়গায় ফার্স্টে কাকে বসাবো, উপরে যে আছে, কে আছে, 3, তাই 3 কিউব, মাইনাস তারপরে কাকে বসাবো এক্স কিউবের জায়গায়, নিচে যে আছে 2, তাহলে 2 কিউব। 3টা যেহেতু কনস্ট্যান্ট, 3টাকে দেখ বাইরে বার করে নিয়েছে আগে থেকে, এখানে 2 যেহেতু কনস্ট্যান্ট, দেখ 2টাকে বাইরে বার করে নিয়েছে আগে থেকে। ইজ দ্যাট ক্লিয়ার? না, বিভিন্ন যেরকম ফাংশন হবে সেরকম ফর্মুলা, ডিফারেন্সিয়েশনে সবই কি ডিডিএক্স সব এক্স টু দি পাওয়ার এন ওই ফর্মুলা দিয়ে হয়ে গেছে, না, যেরকম ডিমান্ড করবে সেরকম ফর্মুলা। নর্মালি তোদের লেভেলে ফিজিক্সের যা বেসিক অ্যাপ্লিকেশন এর উপরে খুব একটা দেবে না, দিলে করতে হবে। আচ্ছা এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, চলো এরপরে আমরা আরেকটা কনসেপচুয়াল জিনিস করব। আমরা জানবো যে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স কাকে বলে। কনজারভেটিভ ফোর্স কাকে বলে? না, আর কেউ? কনজারভেটিভ ফোর্স কাকে বলে? হ্যাঁ বল। না না, আর কেউ? কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স না, ল অফ কনজারভেশন তো সবাই ফলো করে, কে ফলো করে না, মরেছে। ল অফ কনজারভেশন ফলো না করলে কোনো কাজই হবে না। কনজারভেটিভ ফোর্স হচ্ছে সেই ফোর্সটা, যে ফোর্সটার জন্যে যদি কোনো ওয়ার্ক ডান হয় সেটা শুধু ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে, ওর যায় আসে না কোন
পাথে গিয়ে ওয়ার্ক ডানটা হয়েছে। আবার শোনো, করছি আমরা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যে ফোর্সটার জন্যে যদি কোনো ওয়ার্ক ডান হয়, সেই ওয়ার্ক ডানটা does not depend on the path in which the work is done, it only depends on the initial position and the final position. বোঝা গেল কার কার উপর ডিপেন্ড করে? গুড, ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন। একটা ছোট্ট ইজি এক্সাম্পল আমরা দেখব। দেখো, মনে করো যে তোমার একটা র্যাম্প আছে। আচ্ছা, আরও সহজ করছি, মনে করো তোমার একটা ছাদ আছে, এই ছাদের ওপরে তুমি লাফ দিচ্ছ, তুমি বাঁদর, তুমি এই ছাদের উপরে লাফ দিচ্ছ। হ্যাঁ, এই ছাদটার হাইট হচ্ছে এইচ। কতটা কাজ করতে হবে তোমার? mgh। তোমার মাস যদি m হয় তাহলে তোমাকে যে ওয়ার্ক ডান করতে হবে দ্যাট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, সো ইট উইল বি mgh, তাই না? এবার আমরা যেহেতু মানুষ, আমরা ওরকম তো লাফ মারতে পারবো না। ওয়ার্ক ডান mgh এর সমান। ওয়ার্ক ডান কখনো মাইনাস হয় না যদি না আমরা ফোর্স যেদিকে দিচ্ছি তার উল্টো দিকে কাজ করি। আমরা বলছি এদিকে লাফ মেরে তুলেছি, মানে এদিকে ফোর্স দিয়ে উঠেছে। আমরা তো বলছি না যে গ্র্যাভিটির আগেইনস্টে উঠেছে বলে গ্র্যাভিটি কাজ করছে কতটা বা গ্র্যাভিটির রেসপেক্ট কত, ওসব কিচ্ছু না। এখান থেকে উঠতে গেলে তোকে একটা এনার্জি খরচা করতে হবে, তার মানে তুই এদিকে উঠতে একটা কাজ করেছিস, সেই কাজটা mgh। সিম্পল, জটিল করবো না আমরা। আচ্ছা, আমাকে একটা সিঁড়ি দিয়ে দিয়েছে, নবনীল উঠে পেছনে চলে যা, সপ্তর্ষি এইখানটা, ব্রজ পিছনে চলে যা, ফার্স্ট আর সময় নেই আমার কাছে, পেছনে জলদি জলদি জলদি, ব্রজের জায়গায় সপ্তর্ষি, তাড়াতাড়ি। হ্যাঁ, সপ্তর্ষি আমার দিকে ঘুরে, ব্রজ বাঁ দিকে, গুড। আচ্ছা, এরপরে সপ্তর্ষির সাথে যে কথা বলবে আমি তাকে শুদ্ধ পেছনে পাঠাবো, ওকে? আচ্ছা, তাহলে এবার কি করেছি, এটাকে হাইটটাকে 4টে ভাগে ভাগ করেছি, ওকে? হাইট আমার তখন এইচই আছে, হাইট আমার এইচই আছে, কিন্তু আমি কি করেছি, এইটাকে করেছি h/4 করে 4টে ভাগ, h/4, h/4, h/4। ক্লিয়ার? আচ্ছা, আমাকে বলতে পারবি এখান থেকে এইটুকু উঠতে কতটা এনার্জি খরচা হবে? mgh/4। গুড, তাহলে এইটুকু হচ্ছে mgh/4। এখান থেকে এইটুকু উঠতে, বাহ, mgh/4। ঠিক এইখান থেকে এইটুকু উঠতে, গুড, mgh/4। এখান থেকে এইটুকু উঠতে, বাহ। তাহলে ওয়ার্ক তো আমার স্কেলার বলেছি, তাই না? তাহলে এই স্কেলারকে কি, এই 1 আর 2 যেরকম যোগ করি 3 হয়, ঠিক সেরকমভাবে স্কেলারকে যোগ করি না? তাহলে এই 4টে ওয়ার্ককে যোগ করে দিলে টোটাল ওয়ার্ক পাবো তো। এখান থেকে এইচ হাইট উঠতে, সো টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক W = গুড, তাহলে 4 × mgh/4 কেটে গেল, mgh হলো না। তাহলে আমি সরাসরি লাফ দিয়ে উঠলাম না, আমি এরকম র্যাম্প দিয়ে লাফ দিয়ে উঠেছি, তার উপরে কি ডিটারমাইন্ড হচ্ছে যে ওয়ার্ক ডান কত হবে? একদমই না। আচ্ছা, চলো আর একটা ছোট এক্সাম্পল করা যাক। মনে করো যে তুমি এবার উঠেছো এই সেম জায়গায়, ঠিক এইভাবে উঠেছো, ওকে? ঠিক এইভাবে তুমি উঠেছো, ডান। তোমার এই হাইটটা এইচই আছে, মনে করো এই অ্যাঙ্গেলটা তোমার থিটা। ক্লিয়ার? তোমার মাস m, তুমি উঠতে চাইছো, এই হচ্ছে তুমি এখানটায় দাঁড়িয়ে আছো কোনো একটা মোমেন্টে, ওকে? তোমার mg কোন দিকে কাজ করছে? নিচের দিকে। অবভিয়াসলি এটা কি হয়? শুনতে পাইনি? এইটা কি হয়? গুড, তাহলে আমি নিশ্চয়ই mg sin θ এগেইনস্টে কাজ করছি, করে তো এই দিকে যাচ্ছি, তাই তো? আচ্ছা, এই দিকে তাহলে আমি এখান থেকে এতটা ডিসপ্লেসমেন্ট মুভ করেছি, কারণ যেদিকে ফোর্স সেদিকে ভাববো। আচ্ছা, এটা যদি h হয়, এই টোটাল ডিসপ্লেসমেন্ট এখান থেকে এতটা যদি s হয়, তাহলে লিখতে পারি যে sin θ = h/s। লিখতে পারি sin θ = h/s পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। লিখতে পারি? শুনতে পাইনি? লিখতে পারি? গুড, তাহলে এখান থেকে লিখতে পারি s = h/sin θ। লিখতে পারি? লিখতে পারি?
গুড, তাহলে এইদিকে যে এমজি সাইন থিটা তার এগেনস্টে এস তুলছি, তাহলে ওয়ার্ক ডান কত হবে? নিশ্চয়ই যে ফোর্স এমজি সাইন অফ থিটা মাইনাস এ ইন্টু এস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না? ফোর্স এমজি সাইন থিটা এদিকে কাজ করছে, এইদিকে যখন কাজ করছিল কার এগেনস্টে তুলছিলাম? এমজির এগেনস্টে না? এর ক্ষেত্রে এমজি কোন দিকে কাজ করছিল? এই দিকে না? তাহলে এমজির এগেনস্টে তুলছিলাম, তাহলে এমজির এগেনস্টে এইচ তুলেছি, তাই এমজি এইচ। তাহলে যেদিকে ফোর্সটা কাজ করছে তার উল্টো দিকে তুলছি না? এখানে ফোর্স কোন দিকে কাজ করছে? এই দিকে, তাহলে এর উল্টো দিকে তুলবো না? তাহলে এখানে এমজি সাইন থিটা এইদিকে কাজ করছে, এর উল্টো দিক মানে এই প্লেন বরাবর তুলবো না? প্লেন বরাবর কতটা তুলবো? এস তুলবো না? তাহলে কি লিখবো? এমজি সাইন থিটা ইন্টু এস। ক্লিয়ার? এবার দুটো ব্যাপার আছে, আচ্ছা বুঝিনি তারপরে বলি। তাহলে এমজি সাইন থিটা ইন্টু এস, তাহলে এখানে লিখতে পারি যে এস এর জায়গায় এইচ বাই সাইন থিটা, তাহলে এটাকে লিখতে পারি এমজি সাইন থিটা ইন্টু এস এইচ বাই সাইন থিটা। সাইন থিটা কেটে গেল, দেখ আলটিমেটলি এলো এমজি এইচ। তাহলে ও কি ডিপেন্ড করলো যে কোন অ্যাঙ্গেলে গেলাম তার উপরে? না। কার উপরে ডিপেন্ড করছে? যে আমি এ পয়েন্ট থেকে মানে গ্রাউন্ড থেকে হাইট বি অবধি যাচ্ছি, এখানেও দেখ ডিপেন্ড করছে এ পয়েন্ট থেকে বি অবধি যাচ্ছি, রাইট? এখানেও ডিপেন্ড করছে এ পয়েন্ট থেকে বি অবধি যাচ্ছি। ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করছে। ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য পাথ ফলোড বাই দ্য অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট কোন পাথে যাচ্ছে তার উপরে কিন্তু বিন্দুমাত্র ডিপেন্ড করছে না, শুধু ডিপেন্ড করছে ফাইনাল পজিশন কি আর ইনিশিয়াল পজিশন কি। রেশমির জায়গাটায় আসি। রেশমি, আমি যদি একটা বলকে এখানে রাখি, বলটার উপরে ফোর্স কোন দিকে কাজ করছে? তাহলে বলটার উপরে যদি নিচের দিকে ফোর্স কাজ করে, তাহলে বলটাকে নিচের দিকে টানতে কে ওয়ার্ক করবে? এমজি। সেটা কে? হ্যাঁ, কে? গ্র্যাভিটি, আর্থ। তাহলে আর্থ যদি কোনো কাজ করে তাহলে বডিটা উপর থেকে নিচে পড়বে, রাইট? আমি চাইছি আর্থ যেদিকে কাজ করছে তার এগেইনস্টে যেতে। ভালো করে বুঝবি, আর্থ তোকে নিচে নামাবে, আমি চাইছি ওকে উপরে তুলবো। তাহলে আর্থের ফোর্সের আগেইনস্টে আমাকে তুলতে হবে। আমি বলছি আর্থের ফোর্সের আগেইনস্টে তুলবো। আমি কিন্তু সেই সময় একবারও ভাবছি না যে যখন আমি ওকে আর্থের ফোর্সের আগেইনস্টে তুলবো ওর স্পিডটাও আমি বাড়াবো, আমি সেটাও ভাবছি না। আমি মনে করছি ওর স্পিড ধর বাড়লোই না। আর্থের যা গ্র্যাভিটি, ওর যা ফোর্স নিচের দিকে কাজ করে, যদি সেম ফোর্স আমি উপর দিকে তুলি তাহলে তো আমার ভেলোসিটি বাড়ার কোনো গল্প নেই, কারণ আমার তো এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স নালিফাইড হয়ে যাচ্ছে। কনসেপ্টটা বুঝবি, এই খুব ভাইটাল কনসেপ্ট। তাহলে এমজির আগেইনস্ট যদি আমি ওকে তুলি তাহলে আমাকে তো একটা ওয়ার্ক ডান করতে হবে। তাহলে কতটা ওয়ার্ক ডান করতে হবে? এমজির আগেইনস্টে তুলতে ঠিক জিরো ভেলোসিটি নিয়ে যদি তুলতে চাই তাহলে যে ভেলোসিটি আমার হবে, মানে তাহলে যে ওয়ার্ক ডান আমার হবে, তাহলে এমজির আগেইনস্টে তুললে এমজি ইন্টু যে হাইট এইচ। আচ্ছা মনে কর একটা সিম্পল জিনিস ভাব, মনে কর আমি এই দিকে একটা 3000 নিউটন ফোর্স দিয়েছি, দিতে পারি না? 3000 নিউটন ফোর্স দিয়েও তোকে এখান থেকে এখানে তুলতে পারি, পাই না? তাহলে ওয়ার্ক ডান অনেক বেশি হয়ে যাবে না? ওরা তোই না এমজিএইচ হবে, হবে কি এমজিএইচ? না। এটা কেন এমজিএইচ ধরা হয়? তার কারণ হচ্ছে যদি এই হাইট থেকে আর তোকে টানতো, টেনে নিচে ফেলতো, তাহলে তো আর্থকে একটা কাজ করতে হতো। যদি ওকে এই হাইট আমি সমানভাবে তুলি, যে আর্থ যেটুকু কাজ করে সেই সমান কাজ যদি করে তুলতে চাই তাহলে আমাকে আর্থের ফোর্সই ভাবতে হবে, নাহলে তো আমি যে কোনো ফোর্স দিয়ে তুলতে পারি। আমি যদি মনে করি এখান থেকে একটা ওয়ার্ককে দিয়ে করবো, তাহলে আমি তো এতটা ফোর্সে আনতে পারি, আবার তো আমি এতটা ফোর্সেও আনতে পারি। এতটা ফোর্সে আনলে কম ওয়ার্ক করছি, বেশি ওয়ার্ক করছি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আমি যদি একটা বডিকে উপরে তুলতে চাই আমি বেশি ফোর্স দিয়ে তুলতে পারি, আমি অল্প ফোর্স দিয়ে তুলতে পারি, আমি আর্থের সমান ফোর্স দিয়ে তুলতে পারি। হ্যাঁ, সেম ডিসপ্লেসমেন্ট, তিনটে সেম ডিসপ্লেসমেন্ট হবে না? আমি এইটুকু তুলে ফোর্স ছেড়ে দিলাম, তাহলে যতটুকু ফোর্স কাজ করে ততটুকুই তো ওয়ার্ক ডান হবে। যেইটা ছেড়ে দেবো তাহলে আর ওয়ার্ক ডান হবে না। ফিজিক্সটা কিন্তু আবার বলছি সাংঘাতিক কনসেপ্টের জিনিস। তুই ভেবে দেখ না, তুই কি পারিস না? তুই একটা বলকে ধর দোতলায় তুলতে চাইছিস, তুই ধীরে ধীরেও নিয়ে যেতে পারিস, তুই জোরে জোরেও নিয়ে যেতে পারিস, কিন্তু আমরা এটা কম্পেয়ার করছি কার সাথে? আর্থের ওয়ার্ক ডানের সাথে। সেই জন্য আমরা এখানে এমজি আনছি, যে এই কাজটাই যদি আর্থ করতো বা আর্থের আগেই যদি আমি আর্থের মতো করেই তুলতে চাইতাম তাহলে আমাকে কতটুকু ওয়ার্ক ডান করতে হতো, তার জন্য আমাকে এমজিকে টেনে আনতে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে
আচ্ছা ফোর্স যখন বেশি কম হচ্ছে ডিসপ্লেসমেন্টও তো বেশি কম হচ্ছে, কিন্তু এমনভাবে বেশি কম হচ্ছে যে ওয়ার্ক ডানটা আমার সেম থাকছে। গল্পটা বুঝলি? ফোর্স চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা সিচুয়েশানে, ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা সিচুয়েশানে, কিন্তু দুটোই চেঞ্জ হচ্ছে এমনভাবে যে তার জন্য ওয়ার্ক ডানটা আমার একই থাকছে। তাহলে এই ধরনের ফোর্স যার চেঞ্জটা এমনভাবেই হবে such that in every case the work done will only depend on the initial and final position, তাকেই আমি বলবো কনজারভেটিভ ফোর্স। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বুঝে থাকলে একটু জোরে হ্যাঁ বলবে। গুড, এই তো ভালো লাগলো। আচ্ছা ডান। তাহলে আমাদের একটা বেসিক ডায়াগ্রামেটিক ভিউ করে নেব যে যদি আমরা দুটো পজিশনকে ভাবি, মনে করো যে আমি দুটো পজিশনকে ইমাজিন করলাম, যে একটা এইখানে আছে পয়েন্ট এ, একটা এইখানে আছে পয়েন্ট বি। তাহলে আমি যদি এইখান থেকে এই পথে এসে কোনো ওয়ার্ক করি, যদি এটাকে নাম দিই W1, আর এইখান থেকে এইখানে এসে কোনো ওয়ার্ক করি এটাকে নাম দিই W2, তাহলে W1 আর W2 সেম হবে না ডিফারেন্ট হবে? সেম হবে। ক্লিয়ার? আচ্ছা আমি যদি এ থেকে বিতে W1-এ যাই, আবার যদি এই দিকে ফিরি, যদি না গিয়ে ফিরি, তাহলে W1 আর W2 সেম হবে না? ঠিক সেম বাট অপোজিট হবে। হ্যাঁ, তার মানে এইটা যদি 10 জুল কাজ হয় তাহলে এখানে -10 জুল কাজ বলবো, তার কারণ আমরা কাজটাকে ফিরে পাবো। একজন প্রশ্ন করছিলে স্যার ওয়ার্ক ডান মাইনাস, প্রশ্ন করছিলে। হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান মাইনাস এই ক্ষেত্রে আমরা বলতে পারি যখন আমরা এই ধরনের কোনো কাজকে ফিরে পাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা বলে দিচ্ছি, এ থেকে বিতে যাচ্ছি, তুই উপর থেকে নিচে পড়ছিস, তাহলে তোর কি হচ্ছে? তোর কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি খরচা হয়ে, তার মানে গ্র্যাভিটি তো তোর উপর একটা কাজ করেছে, যার জন্য তোর ভেলোসিটি বেড়েছে। পরিষ্কার হলো? এবার যখন তুই সেম ভেলোসিটিতে উপর দিকে ছুটবি, তার মানে তুই কী করছিস? গ্র্যাভিটির আগেইস্টটাতে একটা ওয়ার্ক করছিলিস বা একটা এনার্জি দিয়ে তুই ওকে ছুড়ে দিয়েছিস, তবে তো কি ও সেই পোটেনশিয়াল এনার্জিটা গেইন করেছে। তাহলে তুই আইদার ওকে এরমভাবে ঠেলে ঠেলে নিয়ে যা, বা তুই ওকে এমনভাবে মোমেন্টাম দিচ্ছ যাতে উপরে চলে যায়। আলটিমেটলি এনার্জি কনসেপ্ট থাকছে। ওয়ার্কার এনার্জি ইকুইভ্যালেন্ট, এটা আমরা ছোটোবেলায় পড়েছি। তার মানে তুই যদি ওকে এমন কাইনেটিক এনার্জি দিয়ে ছুড়িস যার জন্য উপরে গিয়েও জিরো হয়ে যায় এবং সেম পোটেনশিয়াল এনার্জি গেইন করে, তার মানে ওই এনার্জিটা খরচা হয় তবে পোটেনশিয়াল পেয়েছে। তার মানে দেখ, তুই যদি এখান থেকে এইটুকু করতে কোনো একটা ওয়ার্ক ডান করিস, তাহলে এখান থেকে উপরে যেতে তুই যা ওয়ার্ক ডান করলি, উপর থেকে তুই নিচে আসিস সেমই তো ফেরত পাবি। যে কাইনেটিক এনার্জি দিয়ে ছুঁড়েছিস নিচে আসলে তো সেম কাইনেটিক এনার্জি তৈরি হবে। বুঝতে পারলি? তার মানে তুই যেটুকু পোটেনশিয়াল গেইন করলি যখন নিচে নামলি, ঠিক সেইটুকু পোটেনশিয়ালই হারালি। বোঝা গেল? তাহলে উপরে যেতে যদি +10 জুল গেইন হয়, নিচে নামতে -10 জুল হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বল, বুঝলাম না, আরেকবার বল। হ্যাঁ, তো নেটওয়ার্ক ডান জিরো হোক না, সমস্যা কি? তাই তো হওয়া উচিত না? নেটওয়ার্ক ডান কি জিরো হওয়া উচিত না? মানে তুই যদি এখান থেকে হেঁটে হেঁটে সিঁড়িতে যাস দোতলা থেকে হেঁটে যদি নিচে আসিস, তো নেটওয়ার্ক ডান কিন্তু গ্র্যাভিটির রেসপেক্টে জিরো। বোঝা গেল কথাটা? হ্যাঁ হ্যাঁ, ধরে বল, আওয়াজটা ধরে মাইকে। হ্যাঁ, এটা তো আমরা সিঙ্গেল ডাইমেনশনাল মোশন কনসিডার করছি। সিঙ্গেল ডাইমেনশন কোথায়? যখন আমরা র্যাম্প করলাম, র্যাম্প কি সিঙ্গেল ডাইমেনশন? 2 ডাইমেনশনাল মোশন কনসিডার করেছি। 3 ডাইমেনশনালও করা যাবে, একই রকম হবে। আমরা এখানে ম্যাক্সিমাম 2 ডাইমেনশন অবধি করেছি। বল, তাহলে কি 3 ডাইমেনশনাল মোশন কনসিডার করলেও কি সেমই ওয়ার্ক ডান হবে? সেম ওয়ার্ক কনজারভেটিভ। 3 ডাইমেনশনাল 4 ডাইমেনশনাল যেরকম ডাইমেনশনই ভাবিস ওয়ার্ক কনজারভেটিভ। বোঝা গেল? ওয়ার্ক ডান কনজারভেটিভ। হ্যাঁ, এবার নন কনজারভেটিভ ওয়ার্কও হয়। কীরকম? এই যে ওয়ার্কটা করলাম, ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি কনজারভেটিভ। কথাটা ভালো করে শোনো, ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি কনজারভেটিভ। কিন্তু যেই ও যখন অ্যাকচুয়ালি দোতলায় যায় এবং দোতলা থেকে নিচে নামে, ক্লান্তি হয় তো, তার মানে ওর তো একটা ওয়ার্ক নষ্ট হয়েছে, ওর তো ওয়ার্ক ডান জিরো নয়। তা তো বলতে চাই আমি সারাদিন গ্রাউন্ডের উপরে যদি দৌড়াই, আমার তো ওয়ার্ক ডান হিসেবে মতো জিরো হওয়া উচিত। তাই তো হওয়া উচিত, কারণ আমি তো কোনো ফোর্স দিচ্ছি না, আমি তো একই গ্র্যাভিটি লেভেলে হেঁটে যাচ্ছি, তাহলে তো আমার জিরো হওয়া উচিত। তা হয় না। তুই যখন হাঁটছিস তখন ইউ আর ডুইং আ ওয়ার্ক সাচ দ্যাট দ্য ফ্রিকশন ডাজ আ ওয়ার্ক আগেনস্ট ইউ। করছে না?
এবার সেই ফ্রিকশনটাকে ওভারকাম করতে তোকে এনার্জি দিতে হচ্ছে, তার মানে সেখানে তোকে একটা ওয়ার্ক করতে হচ্ছে। সেই ওয়ার্কটাকে তুই ফিরে পাবি। ধর মনে কর যে এ থেকে বি একটা পাথরের রাস্তা, ওকে, এখানে তো 10 জুল এনার্জি খরচা হয় এ থেকে বিতে যেতে। সেই 10 জুল এনার্জির মধ্যে 2 জুল এনার্জি ফ্রিকশনে খরচা হয়। কিসে খরচা হয়? ফ্রিকশন। আবার তুই বি থেকে এতে যাচ্ছিস, এখানেও 10 জুল, কিন্তু এখানেও 2 জুল খরচা হয় ফ্রিকশনে। তাহলে তুই যখন আলটিমেটলি এখান থেকে এখানে এলি, তোর এই 10 জুলের মধ্যে থেকে 2 আর 2 4 জুল এনার্জি এক্সট্রা খরচা হলো না? এটা তুই জীবনে ফেরত পাবি না। এটা কি ফাইনাল ইনিশিয়াল পজিশনের উপর ডিপেন্ড করছে? না, এটা পাথের উপর ডিপেন্ড করছে। মনে কর তুই এ থেকে বিতে যাচ্ছিস, তাহলে আমার যদি এখানে 10 জুল খরচা হয় এ থেকে বিতে যেতে, তার মধ্যে 2 জুল যদি ফ্রিকশনে বাদ যায়, তাহলে অ্যাকচুয়ালি লাগে তো 8 জুল। তাহলে এখান থেকেও তো ফিল আমি অ্যাকচুয়ালি 8 জুলই পাবো। মনে করো এরকম পাথে না গিয়ে আমি একটা এরকম উদ্ভট পাথে গেছি, আমার তো অ্যাকচুয়ালি লাগবে 8 জুল। পাথটা তো বড়, ফ্রিকশন কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এখানে সাপোজ আমার ফ্রিকশন তৈরি হলো 16 জুলের, যা 12 জুলের ফ্রিকশন। তাহলে আমার টোটাল কতটা লাগলো? 8 + 12 20 জুল। এই যে 20 জুল লাগলো, এখানে 12 জুলের আমি কিছু ফেরত পাবো না। এই এনার্জিটা পাথের উপর ডিপেন্ড করছে। তাহলে ওয়ার্ক ডান ডিউ টু ফ্রিকশন ইজ নন কনজারভেটিভ। তাহলে ফ্রিকশনাল ফোর্স কী ধরনের ফোর্স? কী ধরনের ফোর্স? গুড, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ব্যাস, আজকে এটুকুই।